আচ্ছা, ওকে। হুম, ঠিক আছে। তাহলে দুইভাবে রেকর্ড করা যায়, আমি স্ক্রিনের এটাও রেকর্ড করে দিই। আমার তো রেকর্ড হইতেছে না। আচ্ছা, তোমার হবে না, আমি করে ভাইয়া ফেলতেছি। করতেছে, উনি দিয়ে দিবে। হ্যাঁ, পরে দিয়ে দিব ড্রাইভে, প্রবলেম না। ওকে। আচ্ছা, তো এই HTML ফাইল ক্রিয়েট করে আমরা দেখছি। তো এই ফাইল ক্রিয়েট করার পরে আমি নরমালি নোটপ্যাড প্লাস প্লাস অথবা ওপেন উইথ, এখানে পাবা নোটপ্যাড একটা অপশন আছে, ওই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে ওপেন করলে হবে। নোটপ্যাড প্লাস প্লাসে করবো কারণ এটাতে একটু সুবিধা আছে, মানে দেখতে সুন্দর আছে। তো নরমালি HTML এর সবকিছু আমার ওপেনিং HTML আর ক্লোজিং HTML দিব, ঠিক আছে। HTML এর শুরু শেষ এটা দিয়ে। তো সবার প্রথমে দেখো যে এখন নিউ ডট এইচটিএমএল ওপেন করলে উপরে টাইটেল আমি যেই জায়গায় সেভ করছি ওইটার নাম আসতেছে। তো এটা হলো গিয়ে আমার টাইটেলের অংশ। হেডে, মানে হেডের টাইটেল যে অংশটা বলতাম, এই অংশটা। তো আমি চাই যে প্রথমে টাইটেলটা দিতে। তো টাইটেল দিতে হলে প্রথমে আমার হেড অন্তর্ভুক্ত করতে হবে, ওপেনিং হেড, ক্লোজিং হেড। এখন এই হেড অন্তর্ভুক্ত করে হেডের ভিতর আমি টাইটেল ট্যাগ দিব, ওপেনিং টাইটেল, সাপোজ নিউ HTML, ক্লোজিং টাইটেল। তো এখন এটা তো স্বাভাবিকভাবে এখন এইভাবে যে কোনো চেঞ্জ করলেই সাথে সাথে এটা সেভ দিতে হবে, কন্ট্রোল S টাইপ করে সেভ দিলাম। পরবর্তীতে আবার ব্রাউজারে গেলাম, দেখো প্রথমে এটা ছিল, রিফ্রেশ দিব, নিউ HTML হয়ে গেছে। তো এটাই কাজ ছিল আমার, এই যে আগে যেটা বলছিলাম যে হেডের ভিতর আমার টাইটেল চেঞ্জ করতে হলে হেডে যাব, টাইটেলে গিয়ে নিউ টাইটেল লিখবো। এই নিউ টাইটেল যদি না লিখতাম তাহলে নর্মালি, আচ্ছা আচ্ছা, নিউ টাইটেল যদি একবার দিয়ে দিই পরে আবার টাইটেল মানে কেটে ফেললেও আবার সেম আগের টাইটেলে চলে আসবে। তো এটা জানা ছিল না, তোমরা জেনে রাখো যে প্রথমে যদি কোনো টাইটেল না দেই তাহলে যে ফোল্ডারের ভিতর আছে সে ওই ফোল্ডারের নাম দেখাবে। পরে যে কোনো টাইটেল দিয়ে দিই সে ওই টাইটেলই শো করবে। পরে ওই টাইটেলটা আবার কেটে ফেললেও আগের টাইটেলই দেখাবে। এখন এটাকে, ওকে, এখন আবার ওপেন করছি। তো ওই যে আবার ফোল্ডারের নাম যে আছে ওইটা দেখাচ্ছে। তো এটা কনফিউশন আছে যে টাইটেল থাকলে কি কাজ হয়, টাইটেল মানে কেটে ফেললে কি কাজ হয়, মানে এটা বোঝা গেছে না আবার না, বলবো? বুঝতে পারছি। ওকে, না, বুঝছি। ওকে, মানে টাইটেল দিলে চেঞ্জ হবে, টাইটেল কেটে ফেললে আবার যদি আবার ওপেন করি তাইলে আবার এই আমার আগে যে ফোল্ডার ছিল ওই ফোল্ডারের নাম আসবে। তো এখানে বলছিলাম যদি আমি কিছু লিখি, সাপোজ হ্যালো ফ্রম বডি লিখলাম। এখানে প্যারাগ্রাফ এমনি দিছি, যেমন মেজর ইস্যু, হ্যালো ফ্রম বডি সেভ দিলাম। পরে এটা ওপেন করলাম, দেখো উপরে হ্যালো ফ্রম বডি চলে আসছে। তো হেডের ভিতর যাই লিখবো না কেন তার প্রথম প্রায়োরিটি থাকবে উপরে চলে আসা। এখানে যদি আমি আরো 10টা লাইন দেই, সাপোজ প্যারাগ্রাফ কেটে ফেললেও কোনো এফেক্ট পড়বে না, প্যারাগ্রাফ দিছি কারণ সাপোজ কয়েকটা লাইনের একসাথে কাজ যদি করি তাহলে প্যারাগ্রাফের ভিতর স্টাইল এড করে আমরা কোনো কাজ করতাম না। হ্যালো ফ্রম বডি সেম। তো এটা সেম, এখন সেম জিনিস যদি আবার দিই, হেডের কাজ শেষ, হেডের পরে আরেকটা জিনিস থাকে বডি, ওপেনিং বডি, ক্লোজিং বডি। এখন এখানে একটা লাইন দিলাম, হ্যালো ফ্রম, সরি আচ্ছা এটা দিই, হ্যালো ফ্রম হেড,
আর এটা দিই হ্যালো ফ্রম বডি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিব প্রথমে। এরপরে আমার যে ব্রাউজার ছিল ব্রাউজারে যাব, গিয়ে রিফ্রেশ দিব, পাশাপাশি চলে আসছে। ওকে, হ্যালো ফ্রম হেড, হ্যালো ফ্রম বডি। তো আমি যদি কোনো প্যারাগ্রাফ ইউজ না করি, এমনিই লিখে ফেলি, তাহলে সবকিছু আমার পাশাপাশি চলে আসবে। এই একটা জিনিস দেখলাম। এখন আমি দেখি জিনিসটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলে কি হয়। ওপেনিং প্যারাগ্রাফ আর ক্লোজিং প্যারাগ্রাফ, একটাতে প্যারাগ্রাফ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আগে ছিল এটা, রিফ্রেশ দিই, দেখো একটা প্যারাগ্রাফ দিছি, জাস্ট আমি হেডে প্যারাগ্রাফ দিছি, তো হেডের এখানে একটা নতুন লাইন তৈরি হয়ে গেছে, পরে আমি যাই লিখবো না কেন তা নিচে চলে আসবে। হেডের ভিতর যদি আরেকটা লাইন দিই, সাপোজ হ্যালো ফ্রম বিলো হেড, মানে হেডের নিচে থেকে আমি হ্যালো বলতেছি, জাস্ট এখানে যদি মজার জিনিস হলো, এখানে যদি একটা প্যারাগ্রাফ দিয়ে দিই, এই জিনিসটা দিলেও কাজ হয়। প্যারাগ্রাফ এমটি ট্যাগ নয়, কিন্তু জাস্ট যদি আমি একটা প্যারাগ্রাফও দিই, তাহলে সে একটা নিউ লাইন তৈরি করবে। এই জিনিসটা দেখি, যেমন প্যারাগ্রাফ এখানে আগে যে প্যারাগ্রাফ ছিল, এখানে হ্যালো ফ্রম বিলো হেড এর পরে একটা পি আছে, মানে এই জিনিসটা ভুল না, কিন্তু এটা আমরা কম প্র্যাকটিস করি। সাধারণত নিউ লাইন দেওয়ার সময় অনেক সময় ব্রেক ইউজ না করে প্যারাগ্রাফ ইউজ করা যায়, কিন্তু নর্মালি প্যারাগ্রাফের ভিতর কিছু এড করা যায়, আর একটা পি দিলেই সাথে সাথে একটা নিউ লাইনের জায়গা তৈরি হয়ে যাবে। তো এটা ভালো প্র্যাকটিস হলো গিয়ে এই ওপেনিং পি আর এখানে ক্লোজিং পি। তো এটা দিলেও আমার দুইটা লাইন তৈরি হয়ে যাবে। তো দুইটা লাইন তৈরি হয়ে গেল। এখন যদি আমি হেডের ভিতর কিছুই না দিই, জাস্ট টাইটেল দেই HTML1 ক্লোজিং টাইটেল, সেভ দিলাম। ওকে, দেখো HTML1 চেঞ্জ হয়েছে, আর হেডের ভিতর যেহেতু কিছু নাই, বডি থেকে শুরু হয়েছে। তো এই হলো স্বাভাবিক একদম বেসিক জিনিস। তো হেডের ভিতর চাইলে জিনিস দেওয়া যায়, আমি আগে যা কাটছি হ্যালো ফ্রম হেড দিলাম, পরে হ্যালো ফ্রম বডি শুরু হইলো। তো এটা শেষ। এখন কিছু ট্যাগ যেগুলো আমরা আগে দেখছিলাম, ধরো এটাতে আমি প্যারাগ্রাফ ইউজ করলাম, ওপেনিং প্যারাগ্রাফ, ক্লোজিং প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দিছি, কয়েকটা লাইন যদি অ্যাড হয়, সাপোজ গুগল থেকে কপি করে 10-12টা লাইন একসাথে দেওয়া যায় প্যারাগ্রাফের ভিতর, তো সবগুলা কাজ একসাথে হবে। সাপোজ প্রথমে যে জিনিসটা দেখবো আমরা, বোল্ড, হ্যালো ফ্রম। আমি চাই এই যে বডি, এই বডিটা বোল্ড দেখাতে, বোল্ড মিন্স একটু গাঢ়, ওপেনিং বি, ক্লোজিং বি, হ্যালো ফ্রম বডি। এই বডি অংশটা আমি বোল্ড দেখাতে চাই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ফায়ারফক্সে যাব। এই দেখো, এই বডি অংশটা একটু গাঢ় দেখাচ্ছে। নর্মালি পুরো লাইনের মধ্যে সবগুলা ফন্ট স্বাভাবিক, জাস্ট এই বডির অংশটা একটু গাঢ় দেখাচ্ছে। আরেকটা জিনিস আছে বিগ, যেমন ফ্রম, ফ্রমটা আমি বিগ বড় করতে চাই সাইজ, ক্লোজিং বিগ, এটা সেভ দিয়ে দিলাম। দেখো আগে এটা ছিল, রিফ্রেশ করলে দেখো আগে ফ্রমের সাইজ ছিল ছোট, এবং ফ্রমের সাইজ আগের থেকে বড় হয়েছে। ফ্রম দিস বডি, এখন আমি এই আরেকটা জিনিস আমরা দেখছিলাম যে হেডার H1 H2 H3 H4 H5 H6, তো দেখি একটা জিনিস আছে H1 না বিগ বড়, এই জিনিসটা দেখি, ক্লোজিং H1। সো আমি ফ্রমে বিগ ইউজ করছি, দিসে হেডিং ইউজ করছি, আর বডিতে আমি বোল্ড ইউজ করছি। সেভ দিলাম, রিফ্রেশ গেলাম, দেখো হ্যালো ফ্রম দিস, এই হেডার ইউজ করে এই দিসটা নতুন লাইনে চলে গেছে, দিস অনেক বড় হয়ে গেছে, এরপরে বডি। তো হেডিং ইউজ করলেও আমার এই জিনিসটা একটা নতুন লাইনে চলে যাবে। তো এই যদি আমি এই হেডিংটা আমি কেটে দিই, কন্ট্রোল এস দিই,
আবার রিফ্রেশ দিই, আগের জায়গায় চলে আসে। তো দেখো হেডিং H1 H2 H3 H4 H5 H6 এগুলো ইউজ করলে আগে একটা নিউ লাইন পরে একটা নিউ লাইন এড হয়। ধরো এই ফ্রমের জায়গায় এখানে আমি H1 দিলাম, ক্লোজিং H1, ঠিক আছে, কন্ট্রোল এস। দেখো এই ফ্রমের আগে পিছে আমি হেডিং যুক্ত করা, এখানে আগে একটা নিউ লাইন পরে একটা নিউ লাইন, বেশ ভালোই গ্যাপ তৈরি হয়েছে। প্যারাগ্রাফে দেখছিলাম আমরা এতটুকু সামান্য গ্যাপ তৈরি হয়েছে এই অংশটুকু, কিন্তু হেডিং দেওয়া আর একটু ভালো, বেশ ভালোই গ্যাপ তৈরি হয়েছে। ওকে, তো এই পার্টটা বুঝছো, মানে আমি একসাথে অনেকগুলো ট্যাগ দেখাইছি, যদিও পরে এখন চাইলে আলাদা আলাদা দেখাতে পারবো। তো এই পার্টে কনফিউশন আছে যে কি হয়েছে কি করছি। না ভাইয়া ভাইয়া হুম, H6 এর সাইজটা কতটুকু হয়? আচ্ছা দেখা যাক, আমি চাইলে এখানে H1 এর চাইতে চাইতে H6 দিই। একদম ক্ষুদ্র। H6, হ্যাঁ অনেক ক্ষুদ্র হবে, হয়তো দেখার মতো হবে না। কন্ট্রোল এস সেভ দিলাম, এই দেখো অনেক ছোট হয়ে গেছে, জিনিসটা দেখার মতোই না। তো দেখাইতে যায় না। হ্যাঁ দেখাই যায় না, বেশ ছোট। তো এটা খুব কম ইউজ হয়। তো চাইলে 6টা হেডিং এ দেখা যায়। ধরো শুরু করলাম H1 দিয়ে, আমি হেডিং 1 ক্লোজিং H1, ওকে। তখন আমি 6টারই দেখি কিভাবে সাইজের চেঞ্জ হয়। 2 3 4 3 4 5 6, ঠিক আছে, এটা H1, এটা ওপেনিং H2, এখানে দিলাম হেডিং 2 ক্লোজিং H2। আচ্ছা হেডিং 2 বা সিম্পলি সেম টেক্সট যদি রাখতে চাও, হেডিং হেডিং হেডিং, আর জাস্ট লাস্টেরটা বোঝানোর জন্য হেডিং 6 দিলাম। H3 ওপেনিং H3 ক্লোজিং H3 H4, আচ্ছা বাইরে ছিল, H5, আর এটা H6। তো আমরা এখন হেডিং এর 6টা হেডিং যে আছে, ওই 6টা হেডিং এর তো একটা লাইন 6টা হেডিং এ কিভাবে সাইজ দেখায় তা দেখবো। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এই দেখো এটা হলো H1, এটা হলো H2 আর একটু ছোট, H3 হলো এটা, এটা থেকে ছোট, H4 H5 আর লাস্টেরটা H6। তো দেখো সাইজ ক্রমান্বয়ে ছোট হতে হতে যাচ্ছে। এটার বিগার সাইজ এটা, এটার বিগার এটা, এরকম। Okay? তো এই গেল হেডারের কাজ। এরপরে ধরো স্মল আছে, বোল্ড, স্ট্রং, একটা আছে গিয়ে স্ট্রং, দেখি এই জিনিসটার কাজ কি। প্যারাগ্রাফ যেটা দুই তো দিন দেখাইছিলাম, স্ট্রং, ইউজ অফ স্ট্রং, কন্ট্রোল এস দিলাম, তারপরে আমি প্যারাগ্রাফটা শেষ করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ওকে, স্ট্রং দেওয়ায় দেখা যাচ্ছে যে এটা একটু গাঢ় হয়েছে। তো এটার সাথে বোল্ডের পার্থক্য কি? ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, বোল্ড দিলে তো গাঢ় হয়, আবার স্ট্রং দিলেও হুম, গাঢ় হয়। ওকে দেখি বোল্ডের পার্থক্য কি, সেম লাইন। এটা যদি না দিই, কন্ট্রোল এস, বোল্ড কাজ হয় না। যদি এটা নাই দিই, কন্ট্রোল এস দিই, আচ্ছা, এটা
বোল্ড, ওহো সরি, বি হবে জাস্ট। তো দেখো কোনো ট্যাগ নাই, যদি আমি ট্যাগটা লিখে ফেলি তাহলে এটা কোনো এফেক্ট করবে না। দেখো ইউজ অফ স্ট্রং আর ইউজ অফ বোল্ড জাস্ট সাইজে মেবি একটু ডিফারেন্স আছে। স্ট্রং এরটা সাইজে একটু ছোট, আর বোল্ডেরটা যেই টেক্সট সাইজটা হওয়া উচিত ছিল সেই টেক্সট সাইজ প্লাস একটু গাঢ় করছে। তো এই জিনিসটা তেমন পার্থক্য না, বাট বোল্ডে মেবি সাইজটা সেম রেখে আমার চেঞ্জ করে, আর স্ট্রং এ সাইজটা আমার ছোট করে ফেলি। তবুও একটু দেখে ফেলি জিনিসটা কি হয়। না মোটামুটি সেম কাজ, গুগল করেও দেখলাম যে বোল্ড হলো গিয়ে আমার এই সেমই তো। হ্যাঁ মোটামুটি সেম। বোল্ড হলো গিয়ে আমার টেক্সটের উপর একটা ড্রয়িং টাইপ করে, ওকে সাপোজ আমি একটা লেখার উপর ওভাররাইট করলাম, তো এই কাজটা হলো গিয়ে বোল্ডের। আর টেক্সট হলো গিয়ে হাইলাইট করে, তো মোটামুটি সেমই কাজ। একটা হলো গিয়ে আমার লেখার উপর ড্র করে, মানে ড্র করে এই জিনিসটাকে হাইলাইট করে, আর একটা এমনি আমার এটাকে একটু গাঢ় করে হাইলাইট করে, তো দুইটার কাজই মোটামুটি সেম। বলা যায় স্ট্রং আর বোল্ড প্রায় সেম, কিন্তু পপুলার হলো গিয়ে বোল্ড ইউজ করে, স্ট্রং খুবই কম ইউজ করে। তো হ্যাঁ সেমই বলা যায়। আচ্ছা, আর তো ডিলিটেড টেক্সট যদি দেখো, কোনো লেখা আমার কাটা দেওয়ার জন্য বা পরীক্ষার খাতায় আমরা যেভাবে কাটি ওইভাবে দেখানোর জন্য আমরা ডিলিটেড টেক্সট ট্যাগ ইউজ করি। এটা ডেল। ওকে, হ্যাঁ দেখো ডিলিটেড এর জন্য ট্যাগ হলো গিয়ে ডিইএল ডেল। তো এটা সাথে আমি আগে স্ট্রং ছিল যেটা, ওই লাইনটাকে আমি ডিলিটেড ট্যাগ ইউজ করে করছি। তো ডিলিটেড ট্যাগ ইউজ করে এখানে স্ট্রং এর মাঝখান দিয়ে একটা লাইন চলে আসছে। তো কোনো লেখার মাঝখান দিয়ে একটা লাইন আনার জন্য আমরা এই যে জিনিসটা ডেল ট্যাগ বা ডিলিটেড, তো ডিলিটেড বলতে বলতে অনেক সময় এই যে আমার মতো ভুল করে ফেলতে পারো, যে ডিলিটেড পরীক্ষার সাথেও লিখে ফেলতে পারো, তাই ডেল ট্যাগ ও বলতে পারো। এটা কাজ হলো ডিলিট করা। গতদিন আমরা যে জিনিসটা দেখছিলাম, যে একটা জিনিস দেখছিলাম স্টাইল। তো এই স্টাইল দিয়ে কিছু কাজ করি, যেমন আমার ফন্ট সাইজ বড় করা, ফন্ট সাইজ ছোট করা, এই জিনিসগুলো আমরা স্টাইলের মাধ্যমে করব। ইটালিকটা আচ্ছা ইটালিক, সাপোজ এখানে বোল্ড আর ইটালিক আমি দুইটাই দেখতে চাই, এখানে আই দিয়ে দিব, ওপেনিং আই আর ক্লোজিং আই। ওকে, তো দেখো এই লেখাটা একটু হেলানো হয়ে গেছে। তো আবার স্মল লেটার তো আছে, স্মল লেটারের জন্য এরকম ইটালিক আসে। তো ইটালিক আসার পরে লেখাটা একটু হেলানো হয়ে যায় বা কমিক, এই জিনিসটা বলতে পারো। ওকে, তো এখন স্টাইলের যে নিয়মটা, আমরা স্টাইল লিখবো, সমান চিহ্ন দিব, এরপরে কোটেশন শুরু করব, আর ধরো কিছু জায়গার পর কোটেশন শেষ করবো। ভাইয়া, হ্যাঁ, স্টাইলটাই রেড কালারের আসলো কেন? আচ্ছা এটা ধরো ওই যে এট্রিবিউটের মতো, যেমন বডি রেড কালারের আসছে, স্টাইলটা ওই জন্য রেড কালারের আসছে। ও, তেমন কিছু ম্যাটার করে না, যে স্টাইল একটু এট্রিবিউট, তো মানে এটা ট্যাগের ভিতর একটা ভ্যালু দিতেছি, এই জন্য আসছে। এটাই হলো কাহিনী, এটার একটা ভ্যালু থাকবে। নর্মালি ট্যাগ দিলে ট্যাগের কোনো কালার চেঞ্জ হয় না, কিন্তু ট্যাগের ভিতর কোনো ভ্যালু, এট্রিবিউট ভ্যালু দিলে, এটা হলো এট্রিবিউট, এটা হলো এট্রিবিউটের ভ্যালু, এই জিনিসটার জন্য আমার স্টাইলের কালারটা রেড করছে। তো দেখি, স্টাইল আমার ছিল সাপোজ, ধরো আমি লিখতে চাই, এই দেখো ফন্ট আসছে, ফন্ট ফ্যামিলি আসছে, ফন্ট সাইজ আসছে, ফন্টের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আসছে। কি কি করা যায়, সাপোজ আমি ফন্ট সাইজ নিয়ে কাজ করব। ফন্ট সাইজ ইকুয়াল টু না, ফন্ট সাইজ দিয়ে আমি সেমিকোলন দিব,
সাপোজ 20 দিলাম, তারপরে সেমিকোলন, এটা কোলন, এটা সেমিকোলন। ভাইয়া এগুলা সব কালারফুল চলে আসছে কেন? হ্যাঁ, এটা নোটপ্যাডের বৈশিষ্ট্য হলো নোটপ্যাডে নরমালি কিছু লিখলে এটা কালারফুল চলে আসে, প্লাস যেহেতু আমি একটা কোটেশনের ভিতর জিনিসটা ইউজ করতেছি তাই এটা কালারফুল চলে আসে। দেখো ট্যাগের ভিতর প্লাস কোটেশনের ভিতর লিখতেছি, এটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, এই ট্যাগের ভিতর আমি একটি অ্যাট্রিবিউট দিছি, অ্যাট্রিবিউটের পরে আবার দেখো কোটেশন আসছে, তো এই জন্য এই জিনিসটা কালারফুল চলে আসছে। যদি নর্মালি আমরা লিখতাম তাহলে এই জিনিসটা কালারফুল আসতো না, যেমন এই জিনিসটা কোনো ট্যাগ ইউজ করিনি, নর্মাল ব্ল্যাঙ্ক কালার, কিন্তু যে সময় আমি ট্যাগের জন্য এই যে স্মলার দেন সাইন ইউজ করছি তখন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটা বোঝা গেছে। এখানে দেখা গেছে যে সাপোজ অনেকে এরকম লিখে 80% পার্সেন্ট দিয়ে দিব, তাহলে বোঝা যাবে কত পার্সেন্ট বড় বা ছোট করব সাইজ। সাপোজ কালার আমি রেড দিতে চাই, যেটাই লিখবো, আপাতত এটুকু থাকবে। ওকে, আর ক্লোজিং, সেখানে এক্সট্রা প্যারাগ্রাফ ইউজ করবো না, এক্সট্রা প্যারাগ্রাফ ইউজ করলে আগের বৈশিষ্ট্য আসবে না। হ্যালো ফ্রম বডি, তো দেখি আমার ফন্ট সাইজ চেঞ্জ করছি আর ফন্টের কালার চেঞ্জ করছি, এটার এফেক্ট কেমন হয়। এই দেখো ফন্ট সাইজ আমি 80% করছি, আগে এটা যদি 100% হয় তাহলে এটা থেকে একটু ছোট সাইজ 80%, আর এটা হ্যালো ফ্রম বডি আমার রেড কালারের প্রিন্ট করতেছে। তো দেখি আমি এটাকে এখন বড় করি, সাপোজ 180% করি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে হবে। এই দেখো এটার সাইজ আগে চাইতে অনেক বড় হয়ে গেছে। তো এইরকম একই বুঝছি। সাথে অনেকগুলা কাজ আমি আচ্ছা এই, ভাইয়া, হ্যাঁ ফার্স্টে ওইটা ক্যাপিটাল লেটার দিয়ে তো আমরা লিখতে পারবো, কোনটা, যে হ্যালোর আচ্ছা স্মল দিয়ে লিখছেন, এটা কি আচ্ছা হ্যাঁ, অটোমেটিক আসে না নাকি না, আপনি লিখছেন কিছু? এটা যে নরমালি কিবোর্ডের জন্য, কিবোর্ডে আপাতত এরকমই আসে, তো এটা যদি ক্যাপিটাল লেটার দিয়ে লিখো তাহলে ক্যাপিটাল স্মল ম্যাটার করে না, ক্যাপিটাল লেখা যে জিনিস স্মল লেখা সেই জিনিস, এটা হলো গিয়ে এইচটিএমএল এর একটা বৈশিষ্ট্য যে সে স্মল আর ক্যাপিটালের মধ্যে তেমন পার্থক্য করে না, স্মল লেখা যে জিনিস ক্যাপিটাল লেখাও সেম জিনিস, তো এটা হলো বৈশিষ্ট্য। ওকে, যদি এটা দিই হ্যালো, দেখো ক্যাপিটাল এইচ চলে আসছে। ওকে, তো এখন চাইলে আবার কেউ এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারে, তো সাপোজ এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সাপোজ এটা দিলাম ব্ল্যাক, আর আমার ফন্টের যে কালার এটা হলো ইয়েলো। আচ্ছা এই দেখো এখানে দুইটা ওয়ার্ড আছে ফন্ট সাইজ, এই জন্য মাঝখানে একটা হাইফেন, একটা ওয়ার্ড থাকলে কিছু লাগবে না, দুইটা ওয়ার্ড যখনই পাবো তখন মাঝখানে একটা হাইফেন ইউজ করবো, এখানে স্পেস বেশি হয়ে গেছে। তো আমার হলো গিয়ে কালার ইয়েলো না, কালার আমি হোয়াইট দিব। ওকে, আমি চাই কালো ব্যাকগ্রাউন্ড সাদা ফন্ট, কন্ট্রোলের সেভ দিলাম। তো দেখো এই পুরা অংশটা তার ব্যাকগ্রাউন্ডের ভিতর আছে, এই পুরা অংশটা কালো হয়ে গেছে, আমি স্টাইলের ভিতর ব্যাকগ্রাউন্ডটা কালো করছি আর ফন্টটা সাদা করছি, তো পুরো অংশটা যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে প্যারাগ্রাফটা পুরা যে অংশ নেই ওই অংশটা আমার কালো হয়ে গেছে, আর ভিতরে যে ফন্ট আছে ওইটা আমার সাদা হয়ে গেছে। তো বলা যায় যে একটা প্যারাগ্রাফ এতটুকু জায়গা নিবে যতটুকু আমি সাইজটা বলে দিব। যদি আমি কোনো সাইজ বলে দিতাম না, সাপোজ কোনো সাইজ বলে দিইনি, ডিফল্ট নর্মালি যেটা থাকে, তখন দেখো এতটুকু মানে আগে যেরকম একটা প্যারাগ্রাফ জায়গা তখন বলছিল এই পুরো অংশটা একটা প্যারাগ্রাফ নিয়ে নেয়, তাই পরে আমরা যাই এড করি তাই এখান থেকে এর নিচ থেকে শুরু হয়, পুরো অংশটা যেহেতু একটা পুরো লাইন আমার একটা প্যারাগ্রাফ দখল করে নেয়, তাই পরবর্তীতে যাই শুরু করি সব নিচ থেকে শুরু হয়। তো এই হলো আমার স্টাইল ট্যাগের উদাহরণ। তো স্টাইলে কোনো সমস্যা আছে না, আরো দেখাবো স্টাইল জিনিসটা, বা ক্লিয়ার থাকলেও বলো। না ভাইয়া, বুঝছি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস ছিল যে সাপোজ ফন্ট ফ্যামিলি, একটা ছিল ফন্ট ফ্যামিলি দিলাম পরে, আচ্ছা
তাহলে আমার মনে হয় বের হতে হবে না। আচ্ছা, ফন্ট ফ্যামিলি দিলাম। দেখো এখানে এ দিলে বিভিন্ন ধরনের ফন্ট আসবে, বি দিলেও বিভিন্ন ধরনের ফন্ট আসবে। সাপোজ কিছু আছে, ধরো একটা আমি দেখি আছে ফন্ট ফ্যামিলি একটা আছে কি এরিয়াল, কোনো কি কাজ হবে দেখি। আচ্ছা, এটা এ বড় হাতে দিলাম, দেখি কোনো চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, এটা একটু ফন্ট চেঞ্জ হয়েছে। ওকে, সাপোজ এটার ফন্ট সাইজ আমি দেই, ফন্ট সাইজ দিলাম আমি কুলন 200, পার্সেন্টেজ না দিয়ে দেখি কোন চেঞ্জ হয় কিনা। ফন্ট সাইজ আমি এখন অ্যাড করছি 200, অ্যাড করে দেখো এটা অনেক বড় চলে আসছে নর্মাল। এখন আমি যদি 200% দিতাম, 200% দেই, তাহলে দেখি, তাহলে দেখো আগেরটা ডাবল হয়েছে। যদি আমি এটা জাস্ট 200 দেই, তাহলে দেখো জিনিসটা অনেক বড় হয়ে যায়, মানে আগের চাইতে 200 গুণ। আর আগের 200 আগের পার্সেন্টেজ দিলে মানে 100 থেকে 200% গেছি। আর যদি আমি 200 দিই মানে আগে 1 ছিল, এটা এখন 200 হয়েছে। ওকে, অনেক সময় পরীক্ষায় যদি তোমরা অনেক সময় পরীক্ষায় পার্সেন্টেজ নাও দিয়ে দিতে পারে, তো তখন নর্মালি আমরা 10 বা 20 এরকম কিছু দিব। তো 10 অনেক ছোট, 100 যদি দিই, হ্যাঁ 100 ভালোই সাইজ। মানে আগেরটা যদি আমার 10 বা 15 হয়, তাহলে এটা 100 গুণ এরকম বুঝাইছে। পার্সেন্টেজ ইউজ করাও বেটার, চাইলে এরকম ইউজ করতে পারো। এটা মেইনলি পিক্সেল বোঝায়, আর আগেরটা পার্সেন্টেজ। ওকে, তাহলে ফন্ট ফ্যামিলি আরেকটা আছে, ধরো এলিফ্যান্ট একটা ফন্ট আছে আমার জানা মতে, একদম চেঞ্জ হয়ে। হ্যাঁ, এই দেখো এটা এলিফ্যান্ট ফন্ট, ফন্টের সাইজটা চেঞ্জ হয়ে গেছে, আগের চাইতে বেশ বড় হয়েছে। আর একটা আছে টাইমস নিউ রোমান, দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, এটাও চেঞ্জ হয়েছে। তো ফন্ট ফ্যামিলিয়ার কাজ বুঝছো, যে আমি যদি নতুন কোনো ফন্টের নাম দেই, তাইলে এই জিনিসটা আমার আউটপুটের উপর প্রভাব ফেলবে। তো দেখো স্টাইলের ভিতর অনেক কিছু অ্যাড করা যায়, আমি জাস্ট দেখাইছি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবা, এখানে যাই দিবা চেঞ্জ করো। এটা ভালো প্র্যাকটিস হলো এখানে পার্সেন্টেজ দেওয়া, তাহলে বুঝতে পারবা। নর্মালি 100%, 100% দেখি। এই দেখো এটা হলো নর্মাল সাইজ, আচ্ছা যেটা ভাইয়া, হুম হুম আমরা যদি আচ্ছা, তোমার কথা শোনা যাইতেছে না। ওই যে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার তো পুরোটা স্পেলিং করে লিখছেন, জাস্ট বিজি কালার যদি লিখি তাহলে কি হবে না? এটা স্টাইলের ক্ষেত্রে না হওয়ারই কথা, চলো দেখি কিছু আসে আসে কিনা। বিজি সাউন্ড আছে, বাট বিজি কালার টাইপের কিছু নাই। এটা মেবি তোমার টেবিলে গেলে পাবা বিজি কালার, যেমন যদি দেই বিজি কালার। ওকে, সেভ দিলাম, যেমন জিনিসটা চলে গেছে। ওকে, কেন চলে গেছে? আমি জানিস না, এখানে ফন্ট হোয়াইট ছিল, তো সাপোজ আমি ফন্ট রেড দিলাম, ঠিক আছে, আর বিজি কালার ব্ল্যাক। তো দেখো ফন্ট চলে আসছে, বাট বিজি কালারের যেহেতু কোনো ভ্যালু নাই, বিজি কালারের স্টাইলের ভিতর ভিতর কোনো ভ্যালু নাই, তাই এটা এখানে কাজ করবে না। তো স্টাইলের ভিতর বিজি কালার আচ্ছা, ইউজ করব না, স্টাইলের ভিতর আমরা ইউজ করব ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড বিএ দিলেই অনেক কিছু চলে। এটা নোটপ্যাড প্লাস প্লাস, তোমরা চাইলে এটা দিয়ে কাজ করতে পারো। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজও ভবিষ্যতে দেখা যাবে, তো এরকম। ওকে, তো এটা গেল আমার স্টাইল। তো স্টাইলের ভিতরে এরকম আরো কিছু জিনিস তোমরা ভবিষ্যতে দেখতে পারবা। তো আরেকটা জিনিস ছিল যে ফন্ট। ওকে, তো দেখি আমি ফন্টের ব্যবহার, যেটা প্রায় বিলুপ্ত পর্যায়ে, দেখি এখানে কাজ করে কিনা। হুম, আচ্ছা, ফন্ট,
font size equal to 100 pixel pxj pixel দিলাম so তাহলে এটা জাস্ট আমি দেখি color equal to red এটা দিই জাস্ট আমি font use লিখলাম closing font আর closing p ঠিক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম উপরের চারটা চাইলে না দেখাতে পারি হ্যাঁ দেখো ফন্টের আমি এই যে ফন্ট ইউজ করছি এই ফন্টের আমি কালার দিছি রেড তো এটা কাজ করতেছে সাপোজ আমি এখন দিলাম ব্যাকগ্রাউন্ড COLOR color equal to black কোনো কাজ হলো না তাহলে ফন্টের ভিতরে ওই বিজি কালার তেমন কোনো গেল না ওকে এই ব্যাকগ্রাউন্ড কালার তাইলে জাস্ট আমি টেবিলে ইউজ করতে পারবো বা আরো কোনো জায়গায় আমি যদি দেখি তাহলে ইউজ করতে পারবো ওকে আমরা ফন্ট তেমন দেখবো না ফন্টের ভিতর ফন্ট সাইজ ফন্ট কালার এই জিনিসগুলো আছে তো নরমাল আমরা স্টাইল যদি শিখে ফেলি তাহলে ফন্টের কাজ করতে পারবো ওকে আরো একটা জিনিস ছিল যে আগে হাইপারলিংক বা ভাইয়া ফন্ট পেজ নাকি ছিল এটা কি ছিল ফন্ট ফেস হ্যাঁ আচ্ছা এটা আগে যে আমি একটু আগে ফন্ট ফ্যামিলি ইউজ করছি না ওইটাই যেমন ফন্ট দিলাম ওকে ওকে দাঁড়াও ফন্ট তো আলাদা জিনিস একটা প্যারাকে ডাইরেক্ট ফন্টই দেই ফন্ট দিলাম ফন্টের ভিতর দেখি ফেস নামে একটা জিনিস আছে মানে কি ফন্টের যে আমি আগে যেটা ক্যালিব্রি দেখছিলাম বা টাইমস নিউ রোমান বা এলিফ্যান্ট এটা দিব মানে ফন্ট ফ্যামিলি যেটা এটা বোঝায় মানে ফ্যামিলি আর ফেস সেমই হ্যাঁ স্টাইলের ক্ষেত্রে আমরা ইউজ করব ফন্ট ফ্যামিলি আর এখানে যদি আমরা নরমালি ফন্ট ইউজ করি তাহলে ফন্ট ফেস আচ্ছা বুঝছি সেম জিনিস দেখো একটু যেহেতু এলিফ্যান্টের স্টাইল হলো এরকম একটু বড় করে বা গাঢ় করে আসে ফন্টটা যদি আমি কোনো ফন্ট ফেস না দিতাম বা ধর এখানে ক্যালিব্রি ইউজ করি নরমাল যেটা কন্ট্রোল এস নরমাল ফন্ট চলে আসছে তো এটাই ফন্টের ভিতর কালার আছে কালার ইকুয়াল টু দিলে চেঞ্জ ফন্টের ভিতর সাইজ আছে তো এটাই সাইজ কালার ফন্টের ভিতর তিনটা জিনিস ইউজ করা যায় নরমালি ফেস সাইজ আর কালার তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা যায় সাপোজ প্যারাগ্রাফ নিলাম এটাতে বিজি কালার ইউজ করলাম রেড ওকে ক্লোজিং পি দেখি এটা কাজ করে কিনা না এটাও কাজ করলো না তো নরমালি বিজি কালার তেমন মেবি এফেক্ট জাস্ট টেবিল আমরা দেখতে পাবো এমনি আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই আমরা স্টাইল দিয়ে করব মানে ফন্টের সাইজও চেঞ্জ আমরা স্টাইল দিয়ে করতে পারি ফন্টের কালার টেক্সটের কালার এগুলো সবই আমরা স্টাইল দিয়ে করতে পারি এরপরে গতদিন যে একটা টপিক দেখাইছিলাম যে হাইপারলিংক মানে সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট ওটা দেখবা যে h2o প্লাস b হোল স্কয়ার পারবো এটা ওকে আরেকটা জিনিস আছে অ্যালাইনমেন্ট ধরো আমি যদি এমএস ওয়ার্ড এ যাই সাপোজ নিউ একটা জিনিস আছে দেখো অ্যালাইনমেন্ট মানে সবগুলা লেখা অ্যালাইন লেফট মানে সবগুলা লেখা বামে আসবে
এলাইন সেন্টার মানে সবগুলা লেখা সেন্টারে আসবে, এলাইন রাইট মানে সবগুলা লেখা রাইটে চলে যাবে। ওকে, এটা বোঝা গেছে? এলাইন মানে কি? এলাইন মানে হলো সবগুলা লেখা একই সাইডে চলে যাওয়া। তো এই জিনিসটা আমরা প্যারাগ্রাফের ভিতর এলাইন করতে পারবো। এলাইন ইকুয়াল টু লেফট অথবা এলাইন ইকুয়াল টু রাইট। সাপোজ পি align equal to left দিলাম। আচ্ছা, সাপোজ এখান থেকে আমি একটা প্যারাগ্রাফ কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, এই পি আমি ক্লোজ করে দিলাম। পি অ্যালাইন লেফট দিলাম। এখানে অ্যালাইন যেহেতু একটা অ্যাট্রিবিউট, তাই এখানে নামের পাশে মানে লাল কালার চলে আসছে। এটা প্যারাগ্রাফ কপি করে দিলাম, কন্ট্রোল এস সেভ দিলাম, কেটে দিই। তো এই প্যারাগ্রাফটা চলে আসে, সবগুলা লেটার আমার লেফট থেকে শুরু হয়েছে। ওকে, তো এটার মজার জিনিস হলো যদি আমি অ্যালাইন রাইট দিই, এই তো নরমালি ছিল। দেখো সবগুলো লেখা, দেখো রাইট সাইডে কোনো ফাঁকা জায়গা নেই, লেফট সাইডে ফাঁকা জায়গা আছে। আগে ছিল যে লেফট সাইডে থেকে শুরু হয়েছে, তাই রাইট সাইডে ফাঁকা জায়গা আছে। এখন দেখো সবগুলো লেখা রাইট সাইড থেকে শুরু হয়েছে। এটা হলো একটা লাইন, আর এটা আরেকটা লাইন। ওকে, এটা বোঝা গেছে যে লেফট আর রাইট জিনিসটার কাজ কি। লেফট মানে হ্যাঁ লেফট থেকে ভাইয়া। শুরু হয়, হ্যাঁ রাইট মানে ভাইয়া বুঝছি। রাইট মানে রাইটে কোনো স্পেস থাকবে না, লেফট মানে লেফটে কোনো স্পেস থাকবে না। আরেকটা জিনিস আছে সেন্টার, সেন্টার সেন্টার। এই দেখো লেখা সব সেন্টার থেকে শুরু হচ্ছে, লেফটেও কিছু স্পেস আছে, রাইটেও কিছু স্পেস আছে। আর এই লাইন থেকে তো বুঝতেছো লেফট রাইট দুইটাতে স্পেস আছে, মানে সেন্টার থেকে তার সমান জায়গা নিবে। এই হলো আমার সেন্টারের কাজ, অ্যালাইনমেন্ট। এগুলো এই জিনিস। আরেকটা জিনিস আছে, এটার নাম জাস্টিফাই। ওকে, জাস্টিফাই মানে আমরা বাংলায় যেটা বুঝি ন্যায় বিচার, তো জিনিসটা এরকম। এই জিনিসটা সব দিক থেকে সমান জায়গা নিবে, জাস্টিফাই। এই দেখো, মানে এখানে লেফট থেকেও সমান জায়গা নিছে, রাইট থেকেও সমান জায়গা নিছে। তো বলতে পারো প্রায় এটা লেফট অ্যালাইনমেন্টের মতোই। জাস্ট এখানে জিনিসটা হলো সে চেষ্টা করবে যে লেফট আর রাইট দুইটা থেকে সমান জায়গা নেওয়া। এখানে চাইলে আইডিয়াটা চাইলে নিচেও দিতে পারতো, কিন্তু এখানে জাস্টিফাই এর সময় লেফট আর রাইট দুইটা থেকে দেখা যাবে যে সমান জায়গা নিচ্ছে। প্রায় লেফট অ্যালাইনমেন্টের মতোই, কিন্তু এখানে জিনিসটা হলো যে সে তার কাছে যদি অপশন থাকে একটা রাইটে বেশি জায়গা নেওয়া, তবুও সে বেশি জায়গা নিবে না। লেফট অ্যালাইনমেন্টে যদি অপশন থাকে যে রাইটে একটু বেশি জায়গা নেওয়ার, নতুন লাইনে চলে যাওয়ার, তাহলে লেফট অ্যালাইনমেন্টে নতুন লাইনে চলে যাবে, কিন্তু জাস্টিফাই এ চেষ্টা করবে যে রাইট আর লেফট দুইটাতেই সমান জায়গা নিতে। এই হলো যে সামান্য পার্থক্য। তো অ্যালাইনমেন্ট দেখলাম। ওকে, এখন আমরা লিংকের কাজ দেখি, যেটা আমরা হাইপারলিংক ইউজ করছিলাম। আচ্ছা, সবাই বুঝতেছো তো কি বলতেছি, না বোরিং লাগতেছে বা এরকম? হ্যাঁ ভাইয়া। বোঝা না, যাচ্ছে? বুঝতেছি ভাইয়া। ওকে ওকে, এটা বুঝছি। হ্যাঁ। ওকে, সবাই এটা দেখো, বা কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে চাইলে হোয়াইট বোর্ডও লেখা যায়, এরকম না দিলে। প্রিটেক এটা, হুম হুম। প্রিটেকের এটা। প্রি প্রি আচ্ছা, প্রি। ওকে, এটা দেখে প্রি মানে ধরো অনেকে কবিতা লিখে না, সাপোজ একটা পোয়েম দেখি এখানে। ওকে, এর থেকে ভালো হইতো। আচ্ছা, এখানে একটা নর্মালি পোয়েম বা কোট বা মানুষের লেখা। আচ্ছা, ধরো এটা কপি করলাম। তো প্রি ট্যাগের ইউজ দেখার আগে আমি নর্মাল জিনিসটা দেখাই, বডিতে প্যারাগ্রাফে ইউজ করলে কিরকম হয়। পেস্ট করলাম, ক্লোজিং পি। ওকে, তো প্যারাগ্রাফে দেখবো লাইস, এ লাইসের পরে আই সে চলে আসবে, আই সে এর পরে দেখা যাবে পাশাপাশি ইট চলে আসছে। তো দেখা যাবে প্যারাগ্রাফে যেহেতু কোনো স্পেসের কাজ করে না, হ্যালো ফ্রম হেডও কেটে দিই, জিনিসটা ছোট হবে।
আচ্ছা, যদি আমি হেড পুরোটাই কেটে দিই তেমন এফেক্ট পড়বে না। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। ওকে, হেড কেটে দিছি, তো বডিতে যা লিখছি তাই উপর থেকে চলে আসছে। দেখো, নর্মাল প্যারাগ্রাফ ইউজ করায় এখানে অনেকগুলা লাইন ছিল, কিন্তু সবগুলা লাইন একই লাইনে চলে আসছে, কোনো নিউ লাইন অ্যাড হয়নি। যতই আমি নিউ লাইন দিই, বা এখানে যদি আই থিঙ্ক, আই দে থিঙ্ক এর পর অনেকগুলা স্পেস দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, পরে এটাতে দে থিঙ্ক আই, এখানে অনেকগুলা স্পেস হওয়ার কথা, কিন্তু নর্মালি যেরকম ছিল সেরকম আছে। তো এখন এটাতে আমি প্রি ট্যাগের ইউজ দেখবো। সাপোজ আমি এই লেখাটা যেভাবে আছে সেভাবে আনতে চাই, ওপেনিং প্রি, ক্লোজিং প্রি। আচ্ছা, দেখি এখন প্রথমে প্যারাগ্রাফের ভিতর এটা রাখলে কি কাজ হয় কিনা। তো কাজ হয়েছে। তো প্রি ট্যাগ দিলে আমি লেখাটা যেভাবে আছে সেভাবে প্রিন্ট করবো। চাইলে যদি এটা প্যারাগ্রাফের ভিতরে রাখি তাইলেও কোনো সমস্যা নাই। প্যারাগ্রাফ ট্যাগ যদি আমি বাদও দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ বাদ দেয় যে প্রথমে একটা নিউ লাইন তৈরি হয়েছে এটা চলে যাবে। এটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলেও যে কথা, ইউজ না করলেও সেম জিনিস। ওকে, এখন প্রি ট্যাগ ছাড়া আমরা চাই যে সাপোজ এই লাইনটা, আচ্ছা প্রি ট্যাগের উদাহরণ বুঝছো কি জিনিস হয়, মানে বোঝা গেছে প্রি ট্যাগ ইউজ করব কেন? হ্যাঁ মানে সেম একদম। হ্যাঁ, সেম একদম। যদি 100টা স্পেস, 100টা নিউ লাইন সবগুলো আমি দেখাতে চাই তাহলে প্রি ট্যাগ ইউজ করব। এখন দেখি, আমি যে একটা আগে দেখাইছিলাম এনবিএসপি, এটাও এক্সাম্পল দেখি। সাপোজ এখানে অনেকগুলো আমি যদি স্পেস দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, একটা স্পেসের জায়গা নিস। ওকে, এখন এখানে যদি একটা স্পেস দিয়ে এন্ড দিই, এন বি এস পি দিয়ে সেমিকোলন দিই, এটা দিয়ে চেঞ্জ হয়ে গেল। কন্ট্রোল এস, দেখুন আগে একটা স্পেস ছিল, এখানে আরেকটা স্পেসের জায়গা তৈরি হয়ে গেছে। সাপোজ এখানে আমি অনেকগুলো এনবিএসপি দিলাম, কন্ট্রোল কন্ট্রোল সি, একটা স্পেস, 2 3 4, এখন আমি চাই 4টা স্পেসের জায়গা তৈরি হতে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখো এখানে নরমালি একটা স্পেস, দুইটা স্পেস বলা যায়, কিন্তু যখন আমি রিফ্রেশ দিব দেখো আরো 4 স্পেস জায়গা সরে গেছে। তো এখানে 4টা এনবিএসপি দিছি বলেই এখানে 4টা স্পেসের জায়গা তৈরি হয়েছে, আর একটা স্পেস তো এমনিতেই তৈরি হয়, এটার পরে আবার 4টা স্পেসের জায়গা জাস্ট এনবিএসপি ইউজ করছি বলে তৈরি হয়েছে। এগুলো স্পেশাল ক্যারেক্টার। যেমন আরেকটা আছে এন্ড দিয়ে যে কপি, কপি যেমন ক্রেডিট বা কপিরাইট। ওকে, আচ্ছা এখানে একটা আগে যেটা দেখছি আমরা নিউ লাইনের জন্য অনেক সময় আমরা ব্রেক ইউজ করি, তো এটা বিআর ট্যাগ ইউজ করি। তো কপি ক্রেডিট, কন্ট্রোল এস দিয়ে পরে পরে রিফ্রেশ দিলে দেখো কপিরাইটের সাইনটা চলে আসছে, আর এরপরে আমি যা লিখবো তাই চলে আসবে। এখানে ক্রেডিট লিখবো বা কিছু না লিখলেও সেম জিনিস আসবে। যদি এটা দিয়েও কিছু না লিখি এলো, তেমন পার্থক্য হবে না, জাস্ট সিএ সাইনটা চলে আসছে। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ আচ্ছা, বইয়ে তো মানে এন্ড কপির জায়গায় এন্ড হ্যাশট্যাগ 169 ও দিছে, মানে এগুলো দিলেও আসে নাকি এই যে ক্রেডিট চিহ্নটা? আচ্ছা হ্যাঁ, এইগুলোর জন্য মেইনলি বলা যায় যে এগুলা ডেসিমেল, মানে এই যে অক্টাল ভ্যালু, অক্টাল না ডেসিমেল, মেবি না হেক্সা ভ্যালু। হ্যাঁ, হেক্সা ভ্যালু দিলেও আসে, যেমন কালারের ক্ষেত্রে কালারের কিছু হেক্সাডেসিমাল ভ্যালু আছে, ওইগুলা দিলেও আসে। ওইটুকুলো মনে রাখা একটু কষ্ট, এই জন্য আমরা নর্মালি এরকম ইউজ করি। যেমন কালারের এই ক্ষেত্রে, শর্মি পিস কত রে? 330। যেমন কালারের ক্ষেত্রে 276 মেবি না, এরকম যে তুমি বেগুনের জন্য আলাদা হেক্সাডেসিমাল কালার দিছে, এরকম বিভিন্ন জিনিস দিছে। তো না তোমাদের এগুলো দিছে না এখানে আমাদের বইয়ে। কালারের দেয় নাই, এগুলো হ্যাঁ জাস্ট কালারের কিছু দিছে না। সিম্বল গুলো। ওকে, সিম্বল গুলা দিও। যেমন সাপোজ দেখি copyright symbol in HTML,
ওকে, নরমালি এরকমই দিছে কপিরাইট সিম্বল কোড ইন HTML। এই যে এখানে দেখতে পারতেছো একটা হেক্সাডেসিমাল কোড আছে আর ডেসিমাল কোডও আছে। এটা হলো নেম কোড। তো আমি নরমালি নেম কোড দিয়ে দেখাইছি, চাইলে সেম জিনিস যদি এই ডেসিমাল কোডটাও নিয়ে নেই। ওকে, কন্ট্রোল ভি, ডেসিমাল কোড দিছি, কোনো আমি ওয়ার্ড ইউজ করিনি, তাইলে সেম চেঞ্জ হবে না। যদি আমি এখানে এই যে এই ডেসিমেলটাকে হেক্সাডেসিমেলে নিলে এক্স মানে A9 আসে, এক্স বুঝাইছে নরমালি। আচ্ছা এই জিনিসটা বলবো না, হেক্সাডেসিমেল কন্ট্রোল এস, সেম। ওকে, এক্স কেন মানে? হ্যাঁ এক্স নরমালি দেখো 169, এটাকে যদি আমি হেক্সাডেসিমেলে নিই তো এটার নাম হবে A9। ওকে, এটা মনে রাখো। 9400 এটাকে হেক্সাডেসিমেল নিলে 24B8। এখানে আগে একটা এক্স ইউজ করছে, এটা যে হেক্সাডেসিমেল এটা বোঝানোর জন্য এখানে একটা এক্স ইউজ করছে। ওকে, অক্টালে হয়তো ও ইউজ করি। অনেক সময় হেক্সাডেসিমেল আমরা যে সময় পরের অধ্যায়ে প্রোগ্রামিং করব সেই সময় দেখা যাবে যে হেক্সাডেসিমেল রিপ্রেজেন্ট করতেও এক্স বা ও এক্স ইউজ করা হয়। তো এটা হেক্সাডেসিমেল, এটা বুঝাইতে এখানে এক্স ইউজ করছে। আর নাম্বারের জন্য মানে এন্ড আর একটা হেশ চিহ্ন ইউজ করছে। পরে এটা নিউমেরিক কোড যেটা দিছে। আর 169 দেখি ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তো 169 যদি ডেসিমাল কোড দেই, এটা হলো কি A9। ওকে, 169 এর হেক্সাডেসিমাল হলো কি A9, তাই এখানে 169 এর জন্য A9 ইউজ করছে। আর যেহেতু এটা হেক্সাডেসিমাল এই জন্য আগে একটা এক্স ইউজ করছে। এই স্বাভাবিক জিনিস। তো এই জিনিসটা মনে রাখা একটু কষ্ট সাপেক্ষ, তাই নরমালি আমরা কোড যেটা ওইটাই মনে রাখি। ওকে, তো আর কিছু জিনিস যেমন লিংকের জিনিস দেখানো যাবে। আর কিছু জিনিস তোমাদের মনে আছে যা দেখানো উচিত? তাহলে আমি হাইপার লিংক এটা আর মেইলের এটা দেখাবো এখন। তো বলো, আর লাস্টে ইমেজ দেখাবো, এই তিনটা জিনিস দেখাবো। মানে তোমাদের কিছু মনে হয় আর এই যে দেখানো? ডাইভ স্টাইল নাকি একটা ছিল, আচ্ছা এটা কি div, এটাতে? হ্যাঁ আচ্ছা ডিভ, হ্যাঁ ডিভ হলো যে নরমালি কয়েকটা পার্টে ভাগ করে, মানে এটা আচ্ছা ভাইয়া, ওই যে হুম কালেক্টেড এর ওইটা। এটা মানে এই যে কপিরাইট সি যেটা দেখছো এটা, একটা যে দিছিলেন এন্ড কপি কালেক্টেড। হ্যাঁ এটাই সেম একটু আগে এই যেটা ওইটা ক্রেডিট লেখার পরে কালেক্টেড ওয়ার্ডটা লেখার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ অনেকে এই যে সি ও লিখে কালেক্টেড ক্রেডিট ইউজ করে, কিন্তু মেনলি কপিরাইট তো। এই যে যেমন এখানে কালেক্টেড। ওকে, এটা বডির ভিতর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ওপেন করলাম, এই যে কালেক্টেড, এখানে সি দিয়ে ক্রেডিট আর এখানে কালেক্টেড। নরমালি এরকম অনেকে ফেসবুকে লিখে যে ক্রেডিট কালেক্টেড, এটা বোঝানোর জন্য। নিজস্ব ক্রেডিট না, এটা কালেক্টেড। বা অনেকে ফটো আপলোড দেওয়ার সময় ফটো ক্রেডিটের জন্য এটা ইউজ করে, কিন্তু মেনলি এটা কপিরাইট সিম্বল, এটা বুঝেছি। ডিভ মেইনলি যে ডিভিশন বা ক্লাস, এটা টেবিলের পর দেখাবো। টেবিল দেখানোর পর এটা দেখালে ভালো হয়। তাহলে এই সময় ইজি আছে, সিম্পল কয়েকটা ডিভিশনে ভাগ করে ফেলি। তো নেক্সট যেদিন আমরা টেবিল দেখবো, আচ্ছা। এখন জাস্ট হাইপারলিংকের জিনিসটা দেখি। এখানে ধরো জিনিসটা কিরকম আসে, youtube.com, এরপরে আমি দিলাম ক্লিক হিয়ার। ওকে, দেখো এখানে আমি কোটেশন শেষ করতে হবে। ক্লিক হিয়ারে দিলে আমার ক্লোজিং অ্যাঙ্কর, ক্লিক হিয়ারে দিলে আমার এখান এটা ওপেন হয়ে যাওয়ার কথা। সাপোজ ক্লিক হিয়ার, আচ্ছা এখানে আসতেছে না কারণ, তো ক্লিক হিয়ারে দিলে মেনলি এখানে ইউটিউবে চলে আসার কথা। তো এই হলো জিনিস। আচ্ছা www দিই, কোন দিকে?
তো এটা ঝামেলা করতেছে। তো নর্মালি এটা হয় কিন্তু কোনো একটা কারণে হচ্ছে না। তো এটার HTTP ইউজ করব। আচ্ছা ওই দেখি জিনিসটা। আচ্ছা HTTP ইউজ করতে হবে, যেমন এই জিনিসটা আমি পুরো কপি করি। আমি আগে www.youtube লিখছি, এটার আগে যদি HTTP ইউজ না করি তাহলে জিনিসটা আসবে না। যেমন এখানে HTTP www. ধরি, জিনিসটা চেঞ্জ করি youtube.com, Ctrl S, তাহলে ইউটিউবে চলে গেছে। ওকে, এই যে ইউটিউবে দেখো উপরে আমার যে জিনিসটা আছে http youtube.com, এই পুরো জিনিসটা আমার কপি করে দিতে হবে। সাপোজ কেউ গুগলে যাইতে চায়, http google.com, এই জিনিসটা যদি আমি কপি করি, google.com, এখানে যদি ভিজিট দিই Ctrl S, তাহলে এটা গুগলে চলে আসছে। ওকে, তো জিনিসটা বুঝছো আগে কি হয়েছে কি জন্য হয়নি। আগে আমি কোনো HTTPS ইউজ করিনি, জাস্ট www.youtube.com এ দিছি, তো এটা কাজ হয়নি। যে কোনো লিংকে ঢুকতে হলে তাই প্রথমে HTTPS ইউজ করতে হবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই জিনিসটা ইউজ করতে হবে যাতে আমার HTML ফাইলটা বুঝে যে এটা গুগল থেকে বা এখান থেকে সার্চ করতে হবে। তো কোনো লিংকে যাইতে হলে প্রথমে HTTPS দিব, এরপরে কোলন, এরপরে দুইটা স্ল্যাশ, এরপরে আমার যে অ্যাড্রেসটা যাইবো ওই অ্যাড্রেসটা দিব। ওকে, এটা বোঝা গেছে না আবার বলবো? ভাইয়া বুঝছি। ওকে ঠিক আছে। আর তো আচ্ছা, তো ঠিক আছে, আর একটা জিনিস আছে মেইলেরটা। ওকে, মেইলেরটা আমি কালকে দেখছিলাম। ওকে, মেইলের জন্য মেইল টু কেন ইউজ করছো এটা আমি বলবো। সাপোজ এই জিনিসটা আমি কপি করলাম, এখন মেইলের জন্য নরমালি মেইল টু মানে এই মেইল অ্যাড্রেসে আমার মেইল পাঠাতে হবে। মানে মেইল অ্যাড্রেসে দুইটা জিনিস থাকে, একটা থাকে ফ্রম, একটা থাকে হলো গিয়ে টু। নরমালি আমি যেটা বলছিলাম যে অ্যাঙ্কর হাইপারলিংক দিলে জাস্ট ইমেল অ্যাড্রেস দিলে এই জিনিসটা কাজ করে না দেখলাম। তো নরমালি মেইল টু ইউজ করা হয়। মেইল টু মানে কি মেইল দিয়ে টু, জিনিসটা এরকম মেইল টু, এই ওনার কাছে মেইল পাঠাও ফ্রম আর টু, এই টু তে যে অ্যাড্রেসটা দিব আমরা সেই অ্যাড্রেসটাই আমি মেইল টু তে দিব। যেমন মেইল টু দিলাম, দিয়ে আমি এই জিনিসটা যদি আবার দেখি, আমি ধরো ইমেল অ্যাড্রেস জানি না, মেইল টু, ওকে, দিয়ে আমি কোলন দিলাম। কোলন দিলে আমি পরে সাপোজ এটা আমার যদি হয় অ্যাড্রেস @gmail.com, তো পরে এইটা দিলে আমার ইমেল অ্যাড্রেসে চলে যাবে। ওকে, তো এটা সেভ দিলাম, এটা হবে না কারণ এটা হাইপারলিংক ক্লোজ করতে হবে। সেভ দিলাম। ওকে, জাস্ট যদি আমি এখানে ক্লিক করি, এই দেখো মেইলের জিনিসটা চলে আসছে, পরে আমি অ্যাকাউন্ট এড করে আমি মেইল পাঠাতে পারবো। তো মেইল টু ইউজ করা হয় সাধারণত মেইল কোন অ্যাড্রেসে পাঠাবো
এটা দেখানোর জন্য মেল টু ইউজ করা হয়। মেল টু এর পর আমি যে অ্যাড্রেস দিব সেই অ্যাড্রেসে আমার মেলটা চলে যাবে, মানে জিমেল ওপেন হবে, জিমেল ওপেন হবে টু তে এই অ্যাড্রেসটা বসে যাবে, পরে আমি আমার ইমেলটা লিখতে পারবো। তো এটা বোঝা গেছে না, আবার বলবো কেন হয়েছে? ভাই আরেকবার বলবেন। ওকে ওকে, নরমালি আমরা মেইলে কি থাকে, যেমন ফ্রম থাকে, টু থাকে, এরপরে আমরা সাবজেক্ট দেই, এরপরে আমরা ইমেলটা লিখি। ওকে, এটা বোঝা গেছে। নরমালি ইমেল বা লেটারে এরকম থাকে যে ফ্রম টু, ফ্রম ধরো একটা অ্যাড্রেস থাকে abc@gmail.com, টু তে আরেকটা অ্যাড্রেস থাকে ধরো xyz@gmail.com। তো আমি চাই আমার মেলটা xyz@gmail.com ওনার কাছে যাইতে, তো আমি আমার মেলটা টু মানে xyz এর কাছে যাইতে হবে, সেন্ড মাই মেল টু xyz@gmail.com, ঠিক আছে? তো এটাকে আমার HTML কে বোঝাতে হলে লিখতে হবে এরকম যে মেল, মেল পাঠাতে হবে টু, একসাথে লিখতে হবে, কোনো স্পেস দিব না, দিয়ে xyz@gmail.com। এটা আমার একটা হাইপার লিংকের ভিতর লিখতে হবে, যেহেতু এটা একটা লিংক, তাই আমি অ্যাঙ্কর হাইপার লিংক দিয়ে এরকম লাগবো, এটার ভিতরে এই লিংকটা দিয়ে দিব। মেল টু মানে কোন অ্যাড্রেসে আমি মেল পাঠাবো এটা লিখে আমি মেল টু লিখে আমি একটা কোলন দিব বা বিসর্গ দিয়ে আমি যে অ্যাড্রেসে মেল পাঠাবো ওই অ্যাড্রেসটা লিখে দিব। তো এটা লিখে দিলে আমার যে অ্যাড্রেসে মেল যাবে ওই অ্যাড্রেসে চলে যাবে। যেমন সেভ যদি দেই, পরে নিউ HTML ওপেন করলে এইরকম জিনিসটা চলে আসে। এখানে যদি আমি এড অ্যাকাউন্ট দিয়ে পরে মেল পাঠাই তাহলে জিনিসটা চলে আসবে। আর এই হাবি জাবি লেখা চলে আসছিল ওই সময়, যদি কেটে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, নিউ HTML ওপেন করলাম, এরপরে আমার এই লিংক এটাতে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, মানে গুগলে চলে যাবে, আবার এটাতে ক্লিক করলে আমার মেইলে চলে যাবে, পরে এখানে অ্যাকাউন্ট অ্যাড করে যদি আমি মেল পাঠাতে চাই মেল পাঠাতে পারবো, টুতে ওই অ্যাড্রেসটা চলে যাবে। ওকে, এই জিনিসটা বোঝা গেছে না পরে বুঝাবো বা আরো? ইয়েস, ওকে জি ভাইয়া। বুঝা গেছে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস দেখি, ধরো আমার এই new.html টা আমার ডেস্কটপে আছে। ওকে, এখানে আরেকটা ছবি আছে, ওইটা আমি চাই আমার HTML এ দেখাতে। ওকে, ধরো নর্মাল একটা ছবি, দুইটা জিনিসের সেম ফোল্ডারে আছে বলা যায়, এটা বুঝতে পারছো যে দুইটা জিনিস প্রায় সেম জায়গায় আছে। তো আমি চাই এই HTML টায় এই ফটোটা অ্যাড করতে। ওকে, ইমেজে ফটো অ্যাড করব। আচ্ছা, এই জিনিসটা দেখি কিরকম হয়। তো ইমেজের জন্য যে কাজটা করতে হবে, ইমেজ, ঠিক আছে, সোর্স, ইমেজ লিখে সোর্স দিব, এরপরে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে আমার যে ইমেজের নাম ওই নামটা দিতে হবে, ইমেজ লিখবো, এরপরে এসআরসি লিখবো, এসআরসি মানে সোর্স, সোর্স হলো গিয়ে আমার pic1.png, পুরোটা লিখতে হবে pic1.png। ইমেজ হলো একটা এমটি ট্যাগ, মানে এটাতে ওপেনিং থাকে কিন্তু ক্লোজিং থাকে না। তো pic1.png আমি যদি এখানে কোটেশনটা শেষ করে দিই, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দেই, পরে নিউ ওপেন করলে ওকে দেখো এখানে আমার আগে যেটা ছিল ওইটার পাশে এই ছবিটা চলে আসছে। ওকে, এভাবে আমরা যে কোনো ইমেজ এড করতে পারবো। তো ইমেজ এড করা কিভাবে দেখছো, বোঝা গেছে? ইমেজ সোর্স, আরেকবার। ওকে, ধরো হ্যাঁ, এটা আমিও বুঝছি না মানে। ওকে একটু কনফিউজিং। ওকে, আমি ধরো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নিউ ফোল্ডার। ওকে, এই নিউ ফোল্ডারের ভিতর ধরো HTML আর এই ছবি। ওকে, তো ধরো এখানে একটা HTML আমি যেটা লিখতেছি এখন, আর একটা ছবি আছে। ওকে, এতটুকু ক্লিয়ার। তো আমি চাই এই ছবিটা আমার ওয়েব পেজ বা HTML পেজটায় দেখাতে, এটা বোঝা গেছে? মানে কোন ছবিটা, ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটা? ব্ল্যাক এন্ড এই হ্যাঁ, ছবিটা, এটা। এই ছবিটা pic1 যেটা, এটা আমি চাই HTML এ দেখাতে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। তো আমার কাজ হলো যে কোনো ছবি, এই ছবি বা যে কোনো ছবি আমার HTML এ দেখাতে।
বা এই ছবি না, ধরো সাপোজ একটা স্ক্রিনশট নিলাম, ওকে। আচ্ছা থাক। আচ্ছা, তো আমার কাজ হলো কি এই ছবিটা এখানে দেখানো। তো আমি যে কোনো ইমেজ দেখাতে হলে প্রথমে আইএমজি ট্যাগ ইউজ করতে হবে। আইএমজি হলো ইমেজের ট্যাগ, ওকে। পরে আমার বলে দিতে হবে এই ইমেজের সোর্সটা কি বা কোন ইমেজ সিলেক্ট করতে হবে। এটার জন্য আমার লিখতে হবে এসআরসি। এসআরসি দ্বারা ইমেজের সোর্স বোঝায়। এরপরে ইকুয়াল টু দিব, দিয়ে কোটেশন দিয়ে আমি যেই ছবিটা দেখাতে চাই এটার নাম দিতে হবে। এই ছবিটার নাম হলো কি pic1.png, আমি লিখছি এটার নাম। তো আমি এটার জন্য দিব pic1.png, এ কোটেশন শেষ করব, ট্যাগ শেষ করে ফেলবো। এখানে একটা ব্রেক দিয়ে দিই, তাহলে নতুন লাইনটা শুরু হবে। কন্ট্রোল এস দিলাম। এখন আমার আউটপুটটা কিরকম আসে দেখি। এ দেখো, আগে আমার দুইটা ছিল, এটার পরে একটা ব্রেক দিছি, এই ব্রেক দেওয়ার পরে এই ছবি অ্যাড করছি, এই ছবিটা এখানে চলে আসছে। ছবিটা যদি দেখতে যাও, যেমন এই ছবি, এই হলো আমার ছবি। আমার কাজ ছিল এইটাকে আমার ওয়েব পেজে অ্যাড করা। এই জন্য আমি যে কাজটা করছি, ইমেজ ট্যাগ ইউজ করছি। ইমেজের ভিতর ছিল সোর্স, সোর্সের ভিতরে এই ছবির নামটা লিখছি pic1.png। জাস্ট এই কাজটা করার ফলেই আমার ওয়েব পেজে আগে যে ছবিটা দেখছিলাম এই ছবিটা অ্যাড হয়ে গেছে। মানে বোঝা গেছে না? আরেকবার নতুন আরেকটা ছবি দিয়ে দেখাবো। ইমেজ দিয়ে ভাইয়া বুঝছি। ইমেজ দিয়ে সোর্স, এরপরে যে ছবির নামটা লিখবো ওই ছবিটা। ধরো আরো যদি অন্য ছবি দেখাই, ওকে, সাপোজ এই ছবিটা এখানে আমি পেস্ট করে দিলাম, ওকে। সাপোজ এটার নাম দিয়ে দিলাম pic2, ওকে। তো আমার এখানে দুইটা ছবি আছে, pic1 pic2। আমি চাই এই ছবিটা আমি আমার HTML এ দেখাতে চাই, ওকে। আমার HTML ফাইলটা উপরে আছে, আমি চাই pic2 যে ছবিটা, এই ছবিটা আমি HTML এ দেখাতে চাই। তো এটার জন্য কি করব, যে কোনো ইমেজ HTML এ দেখাতে হলে প্রথমে আইএমজি লিখতে হয়। আইএমজি দ্বারা আমরা নরমালি ইমেজকে বুঝাই। কারণ ইমেজ লিখলে ইমেজের তো একটা সোর্স থাকবে বা কোন ছবি সিলেক্ট করে দেখাতে হবে এটা বলতে হবে। এটার জন্য এসআরসি দিব, এসআরসি দ্বারা সোর্স বুঝায়। এরপর ইকুয়াল টু দিব। তখন আমি ছবি সিলেক্ট করব কোনটা দেখাবো। আমি চাই pic2, এই যে pic2 আছে ওইটা আমি ওয়েব পেজে দেখাতে চাই। তো এটার জন্য লিখবো pic2 ডট, মানে পুরোটা লিখতে হবে .png। এটা লিখে শেষ করে দিলাম, কন্ট্রোল এস দিলাম। এখন দেখি এই যে আমার নতুন যে ছবি আমি পরে মাত্র কাট করে এনে পেস্ট করলাম, ওই ছবিটা আমার HTML পেজে চলে আসছে। তো এটা বোঝা গেছে মানে কি করছি কাজটা, মানে ইমেজ একটা অ্যাড করছি। এই ইমেজের ট্যাগ হলো গিয়ে ইমেজ সোর্স। মানে যদি বলি যে যে কোনো ইমেজ এড করার জন্য নরমালি আমরা আগে দেখছি যে বডির জন্য এভাবে ট্যাগ ইউজ করা হয়। তো ওপেনিং বডি, ক্লোজিং বডি, ঠিক আছে, ওকে। হ্যাঁ ওকে, আমার হাইপারলিংকের জন্য এরকম ট্যাগ ইউজ করা হতো, অ্যাঙ্কর, হাইপারলিংক, রেফারেন্স। এখানে ধরো কোনো লিংক দিতাম, ওকে, দেন ক্লোজিং হাইপারলিংক, ওকে। এটা হলো আমার হাইপারলিংকের জন্য ইউজ করা হতো। ব্রেক হলো একটা এমটি ট্যাগ যেটা জাস্ট ওপেনিং বা ক্লোজিং দিলে হয়। সিমিলারলি ইমেজের জন্য আমরা আইএমজি ট্যাগ ইউজ করব, ঠিক আছে। এই আইএমজি হলো গিয়ে এমটি ট্যাগ, এটার আর কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। তো নরমালি আইএমজি দিলে তো বুঝবে না এটার কাজ কি বা কোন ইমেজ সিলেক্ট করতে হবে। যেমন আমরা ফেসবুকে ছবি আপলোড দেওয়ার সময় আপলোডের বাটনে ক্লিক করি, পরে আমরা ছবিটা সিলেক্ট করি, এই ছবি সিলেক্ট করলে ওইটা আপলোড হয়। হ্যাঁ ধরো এখানেও প্রায় সেম জিনিস করব, আইএমজি এটা দ্বারা বোঝাবো আমরা একটা ছবি আপলোড করতে চাই।
এসআরসি দিয়ে বুঝাবো আমার ছবি সিলেক্ট করব, কোন ছবি সিলেক্ট করব এখানে ছবিটার নাম বলে দিতে হবে pic1.png। তো এটা বলে দিছি, এই শেষ। এই কাজটা করছি, এই কাজটা করার পরে আগে যে ছবিটা দেখছিলাম ওই ছবিটা চলে আসছিল। মানে কি ইমেজ আইএমজি দিয়ে বলে দিতে হবে একটা ছবি আপলোড করব, সোর্স এই ছবি কোথা, মানে এই ছবির নামটা কি, এই ছবির নাম বলে দিতে হবে, পরে কোটেশনের ভিতরে image.png এটা বলে দিতে হবে। ওকে বুঝছি। ওকে, যদি এটাতে প্রবলেম হয় তাহলে পরে আরো দেখানো যাবে। ওকে, তো মোটামুটি এটাই ছিল আজকের লাস্ট। তো আমরা মোটামুটি HTML কিভাবে ইউজ করা হয়, মানে একটা নরমাল ফাইল ক্রিয়েট করব, তো টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব। টেক্সট ডকুমেন্ট ক্রিয়েটের পরে ধরো যাই নিউ টেক্সট ডকুমেন্ট বা নিউ HTML ডট HTML লিখে যদি সেভ করি, তাহলে আমার একটা ইয়েস অপশনে ক্লিক করলে একটা HTML এর লেখার মতো, মানে যেটাই আমরা HTML লিখবো সেটা চলে আসবে। এরপরে এডিট উইথ নোটপ্যাড অথবা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিলে আমরা এখানে ইচ্ছা মতো লিখতে পারবো। তোমাদের যদি কারো ল্যাপটপে নোটপ্যাড থাকে, ওপেন উইথ নোটপ্যাড, সেম জিনিস এটাতেও লেখা যায়। ওকে, ভাইয়া আমারটা তো নোটপ্যাড নাই, আমি কেমন করব? মানে পিসি বা ল্যাপটপে নোটপ্যাড থাকবে রে। নোটপ্যাড আছে, তুমি রাইট ক্লিক করো, আমি তো পাই না। আচ্ছা রাইট ক্লিক সার্চ করলে, অপশন নাই তোমার? আচ্ছা রাইট ক্লিক করলে নিউ অপশন আসে না? এই যে দেখো রাইট ক্লিক করছি, নিউ অপশন আসে, এখানে দেখো টেক্সট ডকুমেন্ট আছে না? যদি এটাও না হ্যাঁ। থাকে, টেক্সট ডকুমেন্ট আচ্ছা থাকলে এভাবে দেখতে হবে। এটাতে চলে আসবে। ওকে, আর যদি এটাও না থাকে, আমি যেটা ইউজ করি ধরো নোটপ্যাড প্লাস প্লাস, তো এটা দিবা ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, তো এখান দিলে ডাউনলোড অপশনটা চলে আসবে, এটা চাইলে ডাউনলোড করে ফেলতে পারো, যেটাতে আমি করছি। এখানে দিলে ডাউনলোড করে ইজিলি করে ফেলতে পারো। নোটপ্যাড স্বাভাবিকভাবে সবার জন্যই থাকে, যদি না এতগুলো থাকে কি? নোটপ্যাড দিয়ে করে ফেলবা। যেমন নিউ, এখানে টেক্সট ডকুমেন্ট আছে, পরে এখানে ডট এইচটিএমএল দিয়ে সেভ করবা, ধরো এটা সেভ হয়ে গেল, পরে ওপেন উইথ নোটপ্যাড, তাহলে এটা ওপেন হয়ে যাবে। এটা নরমালি সব পিসিতে সেভ থাকে, মানে ডিফল্ট ভাবে দিয়ে দেয়। যদি এটা না বুঝো তাহলে পরে বলতে পারবা যে হয়নি, বা একটু দেখবা জিনিসটা আছে কিনা, আশা করি থাকার কথা সবারই আছে। যদি ভাইয়া না দেখতে থাকে হবে। তাহলে ডাউনলোড করতে দেখি হবে, নাই ভালো করে। ডাউনলোড করতে হবে। ডাউনলোডের জন্য অপশন বলে দিব না পরে, প্রবলেম না। তো ঠিক আছে তাহলে আজকে প্র্যাকটিক্যাল করা আজকে সব ভালোভাবে বোঝা গেছে। হুম, আমরা যা পড়ছি এতদিন তা আজকে খুব ভালোভাবে বোঝা গেছে। ওকে, বুঝা গেলেই হইলো। আচ্ছা তাইলে, আচ্ছা তুমি একটা জিনিস বলছিলে যে বিজি কালার, এটার একটা এক্সাম্পল দেখলাম বইয়ে দিছে, আমি দেখি জিনিসটা লাস্ট একটা জিনিস। সাপোজ, ওকে দেখি কাজটা হয় কিনা। হাই দিলাম, বডি, এরপরে দিছিল এখানে বিজি কালার ইকুয়াল টু YELLOW। হাই দিছি বডির ভিতর, ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট ইয়েলো করে দিছি, কন্ট্রোল এস, নিউ HTML ওপেন করছি, এই দেখো পুরো বডিটা আমার কালার ব্যাকগ্রাউন্ড মানে ইয়েলো হয়ে গেছে। ওকে, এটা হলো বিজি কালারের বৈশিষ্ট্য। কিন্তু সেম জিনিস বর্ষা, বুঝতে পারছো যে বিজি কালারের কিরকম জন্য ইউজ করছিলাম? মানে বডির ভিতরে হ্যাঁ আমি ভাই। বিজি কালার দিছি, পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার চেঞ্জ হয়েছে। সাপোজ একটা প্যারাগ্রাফ, ধর এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই হাই টাইপ প্যারাগ্রাফের ভিতর আছে, তো দেখি এখানে প্যারাগ্রাফে কাজ করে কিনা। কন্ট্রোল সি, বিজি কালার ইকুয়াল টু সাপোজ রেড দিলাম, এটা নাই দিলাম, কন্ট্রোল এস দিলাম, দেখো প্যারাগ্রাফের ভিতর বিজি কালারের কোনো কিছু কাজ করতেছে না। কিন্তু আগে যে সময় আমরা বডিতে বিজি কালার দিছিলাম সেই সময় জিনিসটা কাজ করছে। মানে এই বিজি কালারটা আমার নরমালি বডিতে কাজ করতেছে, প্যারাগ্রাফে কাজ করতেছে না। তো এটা মনে রাখতে পারো, এটা টেবিলেও আশা করি ভাইয়া কাজ করে। হ্যাঁ মানে টিডি দিয়ে কি টেবিল বোঝায় নাকি? ওই যে হ্যাঁ বইয়ে যে হ্যাঁ, টিডি হলো টিডি ট্যাগটা টেবিল, দিছে, বাট টেবিল টিআর ট্যাগ টিআর হলো গিয়ে টেবিল রো,
আর টিডি হলো গিয়ে টেবিল ডাটা। হ্যাঁ তো এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে আশা করি দেখাবো। নেক্সট ক্লাসে টেবিল শুরু করে দিতে পারবো, এইটুকু অংশ শেষ মোটামুটি। তো বিজি কালারটা আমার বডিতে কাজ করছে কিন্তু প্যারাগ্রাফে কাজ করতেছে না, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। মানে বিজি কালার ইউজ করলে না বডিতে ইউজ করবো। আর নরমালি স্টাইল দিয়ে আমরা যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার এগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। ওকে, আর তো তেমন কিছু না, স্ক্রিনশট স্টপ দিয়ে দিতে পারি। ওকে।